নমস্কার বন্ধুরা, সাকসেস মেনিয়া WBPSC চ্যানেলে সকলকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকে হলো প্র্যাকটিস সেট নাম্বার 3। তো সকলকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি। টোটাল 20টি কোশ্চেন আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসবে এবং এক্সাম রিলেটেড এবং সিলেবাস ভিত্তিক যে কোশ্চেন হয় সেটাই নিয়ে এসেছি। তো চলো শুরু করে দেওয়া যাক। দেখো, প্রথমে যে কোশ্চেন আছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তপশিলি উপজাতি জেলা হলো, মানে কোন জেলাতে সর্বোচ্চ তপশিলি উপজাতি লক্ষ্য করা যায়? এটি অপশান হলো অপশান এ পুরুলিয়া, অপশান বি জলপাইগুড়ি, অপশান সি দার্জিলিং, অপশান ডি বাঁকুড়া। তো সঠিক উত্তর কোনটি হবে? তো তিনটি অপশানের মধ্যে সঠিক উত্তর হলো অপশান সি, অর্থাৎ দার্জিলিং। দার্জিলিং হলো সঠিক উত্তর। তো দার্জিলিং কীভাবে হয়েছে? 2011 সালে আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গে যে সর্বাধিক তফসিলি উপজাতির যে লক্ষ্য করা গিয়েছিল, সেখানে দার্জিলিংয়ের হার কত ছিল? দার্জিলিংয়ের হার কিন্তু ছিল 21.52%। এটি ছিল দার্জিলিংয়ের হার। এবং এর পরে রয়েছে যথাক্রমে জলপাইগুড়ি, দার্জিলিংয়ের পরে রয়েছে জলপাইগুড়ি এবং তারপরে রয়েছে পুরুলিয়া। তো পুরুলিয়া রয়েছে 3 নম্বরে, এবং জলপাইগুড়ি রয়েছে 2 নম্বরে, এবং দার্জিলিং রয়েছে 1 নম্বরে। তো এই ক্রমটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তো চলো 2 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। 2 নম্বর কোশ্চেন হলো, লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? মানে লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে? অপশান এ 60 দিন, অপশান বি 120 দিন, অপশান সি 180 দিন, অপশান ডি 240 দিন। তো এটি সঠিক উত্তর কোনটি হবে? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 120 দিন। লোহিত কণিকার গড় আয়ু হলো 120 দিন। আর এরা কোথায় ধ্বংস হয়? এরা কিন্তু প্লীহাতে ধ্বংস হয়। এই জন্যে প্লীহাকে কী বলা হয়? গ্রেভিয়ার্ড অফ আরবিসি। এটি কিন্তু মনে রাখবে যে প্লীহাকে কী বলা হয়? প্লীহাকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ আরবিসি। আর এই দৈনিক ধ্বংসপ্রাপ্ত ও উৎপাদিত যে আরবিসি, এর মধ্যে কী থাকে? এর মধ্যে সাম্যাবস্থা বজায় থাকে। এই মানে ধ্বংস এবং তৈরি, এর মধ্যেই কিন্তু সাম্যাবস্থাটা বজায় থাকে। আর প্রায় 4.5 থেকে 4.8, মানে 4.5 থেকে 4.8 মিলিয়ন কোষ কিন্তু প্রতি মাইক্রোলিটার রক্তে স্বাভাবিক পরিমাণে উপস্থিত থাকে। এটা কিন্তু মনে রাখতে হবে। এরপর আসি 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেন হলো, সালোক সংশ্লেষের কোন দশায় জল আবশ্যক? অপশান এ অন্ধকার দশা, অপশান বি আলোক দশা, অপশান সি উভয় দশা, অপশান ডি কোনোটিই নয়। তো সঠিক উত্তর কোনটি হবে? অর্থাৎ সালোক সংশ্লেষের যে দশায় জলের আবশ্যক, সেটি হলো আলোক দশা। আলোক দশাতে কিন্তু জলের প্রয়োজন হয়। এরপর আসি 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন হলো, ভারতে সবচেয়ে বেশি এলাকায় জুড়ে মানে কোন মাটি রয়েছে? মানে ভারতের সবচেয়ে বেশি কোন মাটির প্রাধান্য লক্ষ্য করা যায়? অপশান এ ল্যাটেরাইট, অপশান বি লোহিত মাটি, অপশান সি কৃষ্ণ মাটি, অপশান ডি পলি মাটি। তো কোনটি সঠিক উত্তর হবে এখানেতে? এখানে সঠিক উত্তর হলো অপশান ডি, অর্থাৎ পলি মাটি। পলি মাটি কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। আর এর আধিক্য কত? প্রায় 45.46%। এটি কিন্তু মনে রাখবে। এটি কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতেও পারে পার্সেন্টেজ হিসাবে। পার্সেন্টেজ হিসাবে গ্রুপ সিতে আসবে না, কিন্তু অন্য হিসাবে কিন্তু আসতে পারে। তো সঠিক উত্তর এখানে কী হবে? সঠিক উত্তর হলো পলিমাটি। কারণ ভারতবর্ষের সমস্ত জায়গা জুড়ে কিন্তু রয়েছে নদী, কারণ নদীমাতৃক দেশ হলো কিন্তু ভারতবর্ষ। তো তাই সমস্ত জায়গাতে কিন্তু পলিমাটির প্রাধান্য সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। এরপর আসি 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন হলো, বিধানসভার অধিবেশনে কে আহ্বান করেন? মানে বিধানসভার অধিবেশন কে আহ্বান করেন? অপশান এ স্পিকার, অপশান বি মুখ্যমন্ত্রী, অপশান সি রাষ্ট্রপতি, অপশান ডি রাজ্যপাল। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো 4টি অপশানের মধ্যে অপশান ডি, অর্থাৎ রাজ্যপাল। রাজ্যপাল কিন্তু বিধানসভায় যে অধিবেশনকে আহ্বান করে, সেটা কিন্তু রাজ্যপাল। এরপর আসি 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন হলো, BCCI এর নমন অ্যাওয়ার্ডস এই 2025-এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছেন কে? অপশান এ রোহিত শর্মা, অপশান বি বিরাট কোহলি, অপশান সি স্মৃতি মান্ধানা, অপশান ডি সচিন তেন্ডুলকর। তো 4 জনের মধ্যে কে পেয়েছে 2025 সালের BCCI নমন অ্যাওয়ার্ডস? তো 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে হলো অপশান ডি, অর্থাৎ সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকর কিন্তু 2025 সালে অ্যাওয়ার্ডসটি পেয়েছে। এরপর আসি 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন হলো, চিপকো আন্দোলন কিসের সাথে সম্পর্কিত? অপশান এ জল সংরক্ষণ, অপশান বি বায়ু দূষণ নিয়ন্ত্রণ,
অপশান সি বৃক্ষ সংরক্ষণ, অপশান ডি বন্যপ্রাণী সংরক্ষণ। তো চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? চারটির মধ্যে সঠিক উত্তর হলো অপশান সি, অর্থাৎ বৃক্ষ সংরক্ষণ হলো চিপকো আন্দোলনের সাথে রিলেটেড। আর এই চিপকো আন্দোলন যে হয়েছিল এটি কিন্তু কত সালে হয়েছিল? এটি 1973 সালে হয়েছিল এবং এটি কোথা থেকে স্টার্ট হয়েছিল? উত্তরাখণ্ড থেকে। এটিও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। আর এটি কিন্তু ছিল মানে যেখানে স্থানীয় ভাষা সেটিকে চিপকো নামাঙ্কিত করা হয়েছিল। এই যে চিপকো নাম, এটা কিন্তু স্থানীয় ভাষায় নাম দেওয়া হয়েছিল, সেখান থেকে আন্দোলনের সূত্রপাত হয়েছিল হিমালয় অঞ্চলে গাছ কাটা বন্ধ করার জন্য। তো এরপরে আসি 8 নাম্বার কোশ্চেন। এই দুটি সাল 1973 সাল এবং কোথায় হয়েছিল? উত্তরাখণ্ড। এটি কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর আসি 8 নাম্বার কোশ্চেন। 8 নাম্বার কোশ্চেন হলো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? অপশান এ বেঙ্গালুরু, অপশান বি হায়দ্রাবাদ, অপশান সি মুম্বাই, অপশান ডি চেন্নাই। তো কোনটি সঠিক উত্তর হবে? তো এখানে সঠিক উত্তর হবে মুম্বাই, অর্থাৎ অপশান সি, এটি হলো সঠিক উত্তর। আর এই যে ভারতের পরমাণু গবেষণা ও পারমাণবিক যে শক্তি কর্মসূচির এর প্রধান কেন্দ্র কোথায় আছে? এটা কিন্তু আছে বার্ক, মানে এটাকে ভাবা অ্যাটমিক যে রিসার্চ সেন্টার, এটা শর্ট মানে ইংলিশের সংক্ষেপ করলে হয় কি BARC। এই বার্কের মুম্বাই আছে কিন্তু ট্রম্বেতে। এখানে কিন্তু এদের মেন মানে প্রধান যে কেন্দ্র সেটি কিন্তু আছে কোথায়? মুম্বাইয়ের ট্রম্বে। এটি মনে রাখবে, মুম্বাইয়ের ট্রম্বে। এরপর আসি 9 নাম্বার কোশ্চেন। 9 নাম্বার কোশ্চেন হলো ওয়ার্ক প্লেস সেফটি অডিট কাদের জন্য বাধ্যতামূলক? অপশান এ সরকারি অফিস, অপশান বি বেসরকারি অফিস, অপশান সি স্কুল, অথবা অপশান ডি সবগুলি। মানে তিনটেও হতে পারে অথবা আলাদা আলাদা। কোনটি সঠিক উত্তর হবে এখানেতে? তো ওয়ার্ক প্লেস সেফটি অডিট এটি সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি, অর্থাৎ সবগুলি। মানে সরকারি অফিসের জন্য বাধ্যতামূলক, বেসরকারি স্কুলের জন্য বাধ্যতামূলক এবং স্কুলের জন্য বেসরকারি অফিস, সরকারি অফিস এবং স্কুল তিনটের জন্যই কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ ভারতের নির্দিষ্ট কিছু ক্ষেত্র আছে, যেমন হচ্ছে ধরো সরকারি অফিস, বেসরকারি অফিস, স্কুল, কারখানা, খনি, নির্মাণ শিল্প, ডক, বন্দর, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু কাজের উপর ভিত্তি করে কর্মক্ষেত্রে যে নিরাপত্তা নিরীক্ষা এগুলো কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। বিভিন্ন আইন রয়েছে, যেমন কারখানা আইন 1948 এবং খনি আইন 1948, এই সমস্ত কিন্তু আছে। এরপর আসি 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন হলো বিভূতিভূষণ অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, অপশান সি মুর্শিদাবাদ, অপশান ডি ঝাড়গ্রাম। তো কোনটি সঠিক উত্তর হবে? তো এখানে সঠিক উত্তর হবে হলো অপশান এ, উত্তর 24 পরগনা। এবং উত্তর 24 পরগনা যদি বলে, যেটা জিজ্ঞাসা করবে না, তবু জাস্ট জেনে রাখো যে বাগদা ব্লকে কিন্তু এই বিভূতিভূষণ অভয়ারণ্য অবস্থিত। এরপর আসি 11 নম্বর কোশ্চেনে। তো সকলকে বলে দিই, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, তোমাদের কাছে এটা রিকোয়েস্ট রাখবো। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভালো লাগলে। তো চলো সময় নষ্ট করবো না, পরবর্তী কোশ্চেনে যাই। 11 নম্বর কোশ্চেন হলো নদী বন্ধন প্রকল্প কোন রাজ্যে চালু হয়েছে? অপশান এ আসাম, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি ওড়িশা, অপশান ডি ত্রিপুরা। তো সঠিক উত্তর কোনটি হবে? তো নদী বন্ধন প্রকল্প চালু হয়েছে কোথায়? অপশান বি, অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু চালু হয়েছে এই নদী বন্ধন প্রকল্প। এরপর আসি 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন হলো 1857 সালে বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? অপশান এ ঔরঙ্গজেব, অপশান বি মীর কাসিম, অপশান সি দ্বিতীয় বাহাদুর শাহ, অপশান ডি সরফরাজ খান। তো কোনটি সঠিক উত্তর হবে? তো এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে যিনি 1857 সালে বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন তিনি হলেন দ্বিতীয় বাহাদুর শাহ, অর্থাৎ অপশান সি। এরপর আসি 13 নম্বর কোশ্চেনেতে। 13 নম্বর কোশ্চেন হলো হাইকোর্টের বিচারপতি কত বছরে অবসর নেন? মানে কত বছর বয়স হলে তিনি অবসর নেন? তো এখানে অপশান হলো অপশান এ 60, অপশান বি 62, অপশান সি 65 এবং অপশান ডি 70। তো কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে হলো অপশান বি, অর্থাৎ 62 বছর বয়স হলে কিন্তু তিনি অবসর নেন। এবং 15তম সংবিধান সংশোধনী আইন 1963 অনুযায়ী হাইকোর্টের যে বিচারপতিদের বয়স ছিল, মানে কততম হয়েছিল? 15তম। এবং কত সালে? 1963 এই সালে হয়েছিল
বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 60 থেকে বাড়িয়ে 62 করা হয়। আর যদি বলে যে সুপ্রিম কোর্টের বয়স কত, তো সুপ্রিম কোর্টের কিন্তু বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কিন্তু হয়ে যাবে, সঠিক উত্তর এটা 65, তার জন্য সুপ্রিম কোর্টের জন্য। আর এটা কোনের জন্য, এটা হলো হাইকোর্টের জন্য, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তো এটার মধ্যে একটা ব্যাপার আছে, যেমন ধরো কোনো বিচারপতি যদি 6 বছরের টার্ম কমপ্লিট হয়ে যায় তখনও সে অবসর নিয়ে নিতে পারে, অথবা 65 বছর, মানে দুটোর মধ্যে যেটা হবে ফার্স্টে সেই হিসাবে কিন্তু তিনি অবসর নেন। এরপর আসি 14 নাম্বার কোশ্চেন। 14 নাম্বার কোশ্চেন হলো, কোন দেশ 5বার কমনওয়েলথ গেম আয়োজন করেছে? মানে তাদের দেশে কমনওয়েলথ গেম 5বার হয়েছে। অপশান এ অস্ট্রেলিয়া, অপশান বি ইংল্যান্ড, অপশান সি কানাডা, অপশান ডি নিউজিল্যান্ড। তো কোনটি সঠিক উত্তর হবে? তো এখানে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কিন্তু 5বার কমনওয়েলথ গেম এর আয়োজন কিন্তু করেছে। এরপর আসি 15 নাম্বার কোশ্চেন। তো 15 নাম্বার কোশ্চেন হলো, 2025 সালে খো খো বিভাগে বা খো খো বিশ্বকাপে মহিলা বিভাগে বিজয়ী হয়েছে কোন দেশ? কোন দেশের মহিলা টিম আর কি, অথবা কোন দেশ জিতেছে? অপশান এ নেপাল, অপশান বি ইংল্যান্ড, অপশান সি ভারত, অপশান ডি মায়ানমার। তো 4টি অপশানের মধ্যে সঠিক কোনটি হবে? তো আমরা সকলেই জানি যে 2025 সালে খো খো বিশ্বকাপে আমাদের গর্বের দেশ ভারতবর্ষ কিন্তু জয়ী হয়েছে, এবং ভারতবর্ষের মহিলা দল কিন্তু এই বিভাগে বিজয়ী হয়ে এসেছে। এরপর আসি 16 নাম্বার কোশ্চেন। 16 নাম্বার কোশ্চেন হলো, এক্স রে এটি আবিষ্কার করেন কে? অপশান এ মেরি কুরি, অপশান বি রাদারফোর্ড, অপশান সি থমাস এডিসন, অপশান ডি আইনস্টাইন। তো এখানে যে 4টে অপশান আছে, 4টে অপশান কিন্তু এখানে একটু ভুল আছে, এখানে একটা উত্তর হবে না। তোমাদেরকে বলে দিই, এখানে টাইপিংয়ে একটু মিস্টেক হয়েছে। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হবে কিন্তু উইলহেম রন্টজেন। এটি হলো সঠিক উত্তর। এটার জন্য সরি, কারণ টাইপিং একটু মিস্টেক হয়ে গেছে, কিছু মনে করো না। বাট এটা সঠিক উত্তর হবে হলো উইলহেম কনরাড রন্টজেন। এটি হলো ওনার পুরো নাম, অর্থাৎ উইলহেম কনরাড রন্টজেন, যিনি কিন্তু এক্স রে রশ্মি আবিষ্কার করেন। এরপর আসি 17 নাম্বার কোশ্চেন। 17 নাম্বার কোশ্চেন হলো, কোন রাজ্যে সর্বাধিক ডাল উৎপন্ন হয়? অপশান এ অন্ধ্রপ্রদেশ, অপশান বি বিহার, অপশান সি মধ্যপ্রদেশ, অপশান ডি রাজস্থান। তো কোনটি সঠিক উত্তর হবে এখানেতে? তো 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হবে হলো অপশান সি, অর্থাৎ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে ডাল উৎপন্ন হয়। এবং কত উৎপন্ন হয়? এটি হলো 5.30 ট্রিলিয়ন টন। এটি কিন্তু মনে রাখবে, ট্রিলিয়ন টন। এখানে কিন্তু 5.30 ট্রিলিয়ন টন উৎপন্ন হয়। এবং দ্বিতীয় কে আছে? মধ্যপ্রদেশ হলো 1 নম্বরে, 2 নম্বরে আছে রাজস্থান, এবং 3 নম্বরে আছে কিন্তু মহারাষ্ট্র। মহারাষ্ট্র কিন্তু আছে 3 নম্বরে। এটিকে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এরপর আসি 18 নাম্বার কোশ্চেন। 18 নাম্বার হলো, ও গ্রুপের রক্তে বা রক্ত কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে? মানে ও গ্রুপের, ও যেহেতু সর্বজনকে দিতে পারে, তো সেই জন্য বলা হয়েছে যে ও গ্রুপের রক্ত কোন গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে, মানে কোন গ্রুপের জন্য সবচেয়ে বেশি সুটেবেল। অপশান এ এ বি, অপশান বি ও, অপশান সি ও ও এ বি, এবং অপশান ডি ও এ এবং বি। কোনটি সঠিক উত্তর হবে? তো 18 নম্বর কোশ্চেন, 18 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কোনটি হবে? তো 18 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশান বি, অর্থাৎ ওই কিন্তু একমাত্র ও গ্রুপের থেকে রক্ত গ্রহণ করতে পারে। আর ও ব্লাড গ্রুপের প্লাজমাতে এ ও বি উভয় অ্যান্টিবডি কিন্তু থাকে। এই অ্যান্টিবডিগুলি অন্যান্য গ্রুপের এ বি অথবা এ বি, এই যে লোহিত রক্তকণিকায় উপস্থিত যে এ ও বি অ্যান্টিজেন থাকে, তাদের বিরুদ্ধে কিন্তু প্রতিক্রিয়া তৈরি করবে। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু ও। এরপর আসি 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন হলো, কোন ব্যক্তি ভারতের মানব পক্ষী নামে পরিচিত? অপশান এ সেলিম আলী, অপশান বি মেধা পাটেকর, অপশান সি জন রায়, অপশান ডি অ্যালান হিউম। তো কোনটি সঠিক উত্তর হবে? তো এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হলো সেলিম আলী, অর্থাৎ অপশান এ হলো সঠিক উত্তর। এবং ভারতের মানবপক্ষী হিসাবে কিন্তু সেলিম আলী হলেও, যে এখানে দেখো 4 নম্বর যে কোশ্চেন আছে যে অ্যালান হিউম,
তিনি কিন্তু ভারতের পক্ষীবিদ্যার জনক, কিন্তু তিনি সেলিম আলি হচ্ছে ভারতের মানবপক্ষী নামে পরিচিত, কিন্তু অ্যালান হিউম কী নামে পরিচিত? অ্যালান হিউম কিন্তু ভারতের যে পক্ষীবিদ্যা সেটার কিন্তু জনক বা চালু করেছেন কিন্তু অ্যালান হিউম। এরপর আসি 20 নাম্বার কোশ্চেনে। 20 নাম্বার কোশ্চেন হলো ইন্টারনেট কবে চালু হয়? অপশান এ 1918, অপশান বি 1970, অপশান সি 1960, অপশান ডি 1983। তো চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো ইন্টারনেট চালু হয়েছিল কবে? 1983 সালে, এটি হলো সঠিক উত্তর। তো এখানেই 20টি প্রশ্ন শেষ হলো, এবং পরবর্তী যে ভিডিও আসবে সেটি কিন্তু এই চ্যানেলেতে আসবে। তো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে থ্যাংক ইউ, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং সকলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং কমেন্ট করে দিও। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও, এবং প্লেলিস্টটি ফলো করে নিও, তবে কী ভিডিও আসছে সেখানে কিন্তু এখানেতে আপলোড পেয়ে যাবে। এবং এই প্র্যাকটিস সেটগুলো করতে থাকো, তোমাদের পরীক্ষাতে আপকামিং যে এক্সাম আছে গ্রুপ সি, গ্রুপ ডি বা অন্যান্য এক্সাম, সেখানেও কিন্তু এটি অনেকটাই হেল্প করবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ।